আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের পরিধি বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার। ইরানে হামলা চালিয়ে সরকার পরিবর্তন অলিক-কল্পনা তুরস্ক। ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্র। যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা জেলেন্সকি। ইরানের সাথে যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র সেরে ফেলছে শেষ সময়ের প্রস্তুতি। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই কথা বলবো পূর্ব এশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে, আর তা হল যুদ্ধের পরিধি বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে এই প্রশ্নটি নতুন করে আলোচনার ঝড় তুলেছে, কারণ উত্তর কোরিয়ার দিক থেকে আসা বিভিন্ন বিবৃতি এবং তাদের কৌশলগত পদক্ষেপগুলো বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বরাবরই অত্যন্ত জটিল এবং উত্তেজনাকর, যেখানে যে কোনো ছোট পদক্ষেপও একটি বৃহত্তর ভূরাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন উত্তর কোরিয়া যদি সত্যিই তাদের সামরিক বা কৌশলগত পরিধি বাড়ানোর কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ঘোষণা দেয়, তবে তা কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর ব্যাপক প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতি এবং কূটনীতিতে। বিশেষ করে পূর্ব এশিয়া হল গ্লোবাল সাপ্লাই চেন বা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের একটি অন্যতম প্রধান কেন্দ্র, তাই সেখানে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া থেকে শুরু করে প্রযুক্তিপণ্যের বাজারে বড় ধরনের ধস নামতে পারে। এর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের যে দীর্ঘদিনের স্নায়বিক লড়াই চলছে, তা এই ধরনের ঘোষণায় আরও বেশি তীব্র আকার ধারণ করতে পারে, যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তবে দেখতে পাব যে উত্তর কোরিয়া বরাবরই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে এবং নিজেদের একটি শক্তিশালী অবস্থানে রাখার চেষ্টা করেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে যখন বিশ্বের অন্যান্য প্রান্তেও নানামুখী সংকট চলছে, তখন তাদের এই নতুন পদক্ষেপ পরিস্থিতিকে আরও বেশি ঘোলাটে করে তুলতে পারে। এখানে আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করা খুব একটা সহজ কাজ নয়, কারণ পর্দার আড়ালে অনেক কিছুই ঘটতে থাকে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যায়। আমাদের পরবর্তী আলোচনার বিষয়বস্তু হল মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে, যেখানে সম্প্রতি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর সামনে এসেছে। ইরানে হামলা চালিয়ে সরকার পরিবর্তন অলিক-কল্পনা তুরস্ক। তুরস্কের এই ধরনের একটি বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তুরস্ক এবং ইরান উভয়েই অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ দুটি রাষ্ট্র। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নানা ধরনের রাজনৈতিক মেরুকরণ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার একটি অলিখিত প্রতিযোগিতা চলছে, আর সেই প্রেক্ষাপটে তুরস্কের এই বক্তব্য অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তুরস্ক মূলত বোঝাতে চেয়েছে যে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপে বা সরাসরি হামলার মাধ্যমে ইরানের মতো একটি শক্তিশালী এবং ঐতিহাসিকভাবে সুসংহত রাষ্ট্রের অভ্যন্তরীণ সরকার পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। আর যারা এমনটি ভাবছেন তারা আসলে একটি অবাস্তব বা অলিক কল্পনার জগতেই বাস করছেন। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই, কোনো দেশের উপর বাইরের আক্রমণ চাপিয়ে দিয়ে সেখানে টেকসই কোনো পরিবর্তন আনা খুব একটা সহজ কাজ নয়, বরং এর ফলে ওই অঞ্চলে বছরের পর বছর ধরে অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের অবর্ণনীয় দুর্ভোগ নেমে আসে। তুরস্ক এবং ইরানের মধ্যে অনেক বিষয়ে মতপার্থক্য থাকলেও অর্থনৈতিক বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে তারা একে অপরের ওপর অনেকাংশেই নির্ভরশীল। তৃতীয় দিনে প্রবেশ করল ইরানের শিক্ষার্থী জনতার আন্দোলন,
আন্তর্জাতিক অঙ্গনে যখন সামরিক উত্তেজনা এবং ভূ-রাজনৈতিক সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই সময়েই ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও সমাজ ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, যেখানে সাধারণ শিক্ষার্থী ও জনতার স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ একটি সামাজিক আন্দোলন সফলভাবে তৃতীয় দিনে প্রবেশ করেছে। যে কোনো দেশের সমাজ ব্যবস্থায় তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা হল পরিবর্তনের সবচেয়ে বড় রূপকার, আর ইরানের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি প্রাসঙ্গিক, কারণ দেশটির মোট জনসংখ্যার একটি বিশাল অংশই হল তরুণ, যারা উন্নত জীবনযাত্রা, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থানের সুযোগ এবং মত প্রকাশের আরও বেশি স্বাধীনতার স্বপ্ন দেখে। বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দা এবং দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং তরুণদের মধ্যে বেকারত্বের হার একটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যার মূলত সাধারণ নাগরিকদের এই ধরনের শান্তিপূর্ণ দাবি আদায়ের কর্মসূচিতে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি রয়েছে, যেখানে শিক্ষার্থীরা সবসময় বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আর এবারের এই আন্দোলনেও তারা ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের অর্থনৈতিক সংস্কার ও সামাজিক ন্যায় বিচারের দাবিগুলো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে। আধুনিক যুগে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসারের ফলে এই ধরনের সামাজিক আন্দোলনগুলো খুব দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়তে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তথ্য প্রযুক্তির যুগে তরুণরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে একটি নির্দিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে পারে। এবার আমরা কথা বলবো পূর্ব ইউরোপের পরিস্থিতি নিয়ে, যেখানে একটি হৃদয় বিদারক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা। জেলেন্সকি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এই ধরনের একটি তথ্য প্রকাশ করা আন্তর্জাতিক অঙ্গনে বিশাল এক আলোচনার জন্ম দিয়েছে, কারণ সাধারণত সংঘাত চলাকালীন সময়ে কোনো দেশের রাষ্ট্রপ্রধান তাদের নিজেদের এত বড় সংখ্যক হতাহতের কথা প্রকাশ্যে স্বীকার করতে চান না। এই ঘোষণাটি একদিকে যেমন ইউক্রেনের সাধারণ মানুষের জন্য একটি অত্যন্ত শোকাবহ বার্তা, তেমনি অন্যদিকে এটি পুরো বিশ্বের কাছে এই সংঘাতের ভয়াবহতার একটি বাস্তব চিত্র তুলে ধরেছে। এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি কেবল একটি সংখ্যা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ এবং একটি দেশের বিশাল সামাজিক ও অর্থনৈতিক শূন্যতা। আপনারা যারা মানবাধিকার এবং বৈশ্বিক শান্তি নিয়ে কাজ করেন বা চিন্তাভাবনা করেন, তারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে একটি দেশের জন্য এত বড় সামরিক জনবলের ক্ষতি পূরণ করা কতটা কঠিন একটি কাজ। বিশেষজ্ঞরা মনে করছেন জেলেন্সকি হয়তো এই তথ্যটি প্রকাশ করার মাধ্যমে পশ্চিমা মিত্রদের কাছে আরও বেশি সহায়তা এবং কূটনৈতিক সমর্থনের একটি জরুরি বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। তিনি হয়তো বোঝাতে চাইছেন যে ইউক্রেন এই সংঘাতে যে পরিমাণ ত্যাগ স্বীকার করছে, তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত তাদের পাশে আরও শক্তভাবে দাঁড়ানো এবং এই সংকটের একটি দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করা। তাছাড়া এত মানুষের প্রাণহানির ফলে ইউক্রেনের অভ্যন্তরীণ অর্থনীতি, অবকাঠামো এবং সামাজিক কাঠামোতে যে বিশাল ফাটল তৈরি হয়েছে, তা পুনর্গঠন করতে আগামী কয়েক দশক সময় লেগে যেতে পারে। আজকের আয়োজনের সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানের সাথে যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র সেরে ফেলছে শেষ সময়ের প্রস্তুতি। এই শিরোনামটি অনেকের মনেই বিশ্বশান্তি নিয়ে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। তবে এর পেছনের কৌশলগত এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটটি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যখন কোনো অঞ্চলে তাদের নৌবহর, বিমানবাহী রণতরী বা অতিরিক্ত সেনা মোতায়েন করে, তখন তার অর্থ সবসময় এই নয় যে তারা আগামীকালই আক্রমণ করতে যাচ্ছে, বরং অনেক ক্ষেত্রে এটি হলো এক ধরনের শক্তিশালী পাওয়ার প্রজেকশন বা শক্তি প্রদর্শন। বর্তমান বিশ্বে সরাসরি সামরিক সংঘাতের চেয়ে স্নায়বিক চাপ এবং অর্থনৈতিক কূটনীতি অনেক বেশি কার্যকরী হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের এই কথিত শেষ সময়ের প্রস্তুতি মূলত তাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানকে একটি কড়া বার্তা দেওয়া যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি ভালো হবে না।
তাছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আসন্ন নির্বাচনগুলোর দিকে তাকালেও দেখা যায় যে সরকার তাদের নাগরিকদের কাছে একটি শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরতে চায়, যা আন্তর্জাতিক কূটনীতিতে তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করে। অন্যদিকে ইরানও তাদের নিজস্ব বলয়ে বেশ শক্তিশালী এবং তারা খুব ভালো করেই জানে যে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের পাল্টা জবাব কিভাবে দিতে হয়, যা পুরো পরিস্থিতিকে একটি জটিল দাবা খেলার মতো করে তুলেছে।